নমস্কার, আমি হৃদয় রাজবংশী। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে নতুন একটা লেসন নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হলো বাট্টা সংক্রান্ত যত সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে। সবার এই বাট্টা নিয়ে একটা মনের মধ্যে কনফিউশন থাকে যে বাট্টা এটা কি বাট্টা। আচ্ছা আমরা আজকে বাট্টা সম্পর্কে সবকিছু জানবো। তাহলে চলুন শুরু করা যাক। আচ্ছা, আমরা বাট্টা প্রধানত দুই প্রকার জানি। একটা হলো নগদ বাট্টা আর একটা হলো কারবারি বাট্টা, যেটাকে ব্যবসায়িক বাট্টাও বলা হয়। তাহলে আমরা দেখি একটু। তাহলে আমরা জানি বাট্টা হলো দুই প্রকার, একটা হলো কারবারি বাট্টা আর একটা হলো নগদ বাট্টা। এই কারবারি বাট্টাকে আবার ব্যবসায়িক বাট্টাও বলা হয়ে থাকে। আচ্ছা, এই কারবারি বাট্টাকে দুটো ভাগে ভাগ করেছে। একটা হলো ক্রয় বাট্টা আর একটা হলো বিক্রয় বাট্টা। একটা হলো ক্রয় বাট্টা আর একটা হলো বিক্রয় বাট্টা। এই নগদ বাট্টাকে আবার দুই ভাগে ভাগ করেছে। একটা হলো প্রদত্ত বাট্টা আর একটা হলো প্রদত্ত বাট্টা আর একটা হলো প্রাপ্ত বাট্টা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা জাবেদা দিয়ে দেখি এই বাট্টাগুলো কিভাবে কিভাবে সংগঠিত হয়, কিভাবে কিভাবে বাট্টার টাকাগুলো আমাদেরকে বাদ দিতে হয় এবং কিভাবে বাট্টার জাবেদা দিতে হয় সেটা আমরা ভালো করে দেখি। আচ্ছা, প্রথমে আমরা এই কারবারি বাট্টা সম্পর্কে চিনি, ভালোভাবে জানি। আচ্ছা, মনে রাখবেন তিনটি উপায়ে কারবারি বাট্টা চিহ্নিত করা যায় প্লাস আলাদাভাবে বের করা যায়। প্রথমটা হলো শুধুমাত্র ক্রয় এবং বিক্রয়ের সময় সংগঠিত হয়। সবার মধ্যে একটা কনফিউশন থাকে যে এটা কি ক্রয় বাট্টা নাকি বিক্রয় বাট্টা না প্রাপ্ত বাট্টা না প্রদত্ত বাট্টা। এই জিনিসগুলো দরকারের জন্য এই পয়েন্টগুলো মনে রাখবেন, তাহলে দেখবেন আর কখনো সমস্যা হবে না। প্রথম পয়েন্ট আমি কি বললাম, শুধুমাত্র ক্রয় বিক্রয়ের সময় সংগঠিত হয়, অর্থাৎ এই কারবারি বাট্টাটা শুধুমাত্র ক্রয় বিক্রয়ের সময় সংগঠিত হয়। দ্বিতীয় পয়েন্ট হলো হিসাবভুক্ত হয় না, অর্থাৎ এই কারবারি বাট্টা হিসাবভুক্ত হয় না। 3 নম্বর পয়েন্ট হলো মোট টাকা থেকে বাদ। অর্থাৎ এই তিনটা পয়েন্ট দিয়ে আমরা কারবারি বাট্টা নির্ণয় করব। প্রথমটা কি বললাম, শুধুমাত্র ক্রয় বিক্রয়ের সময় সংগঠিত হয়, অর্থাৎ যে লাইনে আপনি দেখবেন ক্রয় অথবা বিক্রয় কথাটি উল্লেখ আছে সেখানে যে বাট্টা থাকবে সেটাই হলো কারবারি বাট্টা। দ্বিতীয় পয়েন্ট বললাম হিসাবভুক্ত হয় না এবং তৃতীয় পয়েন্ট বললাম মোট টাকা থেকে বাদ। এবার চলুন আমরা একটু উদাহরণ দেখি। ধরুন লেখা আছে 10% বাট্টায় করিমের নিকট পণ্য ক্রয় 10% বাট্টায় করিমের নিকট পণ্য ক্রয় 20,000 টাকা। এখন আমাদেরকে চিহ্নিত করতে হবে এখানে যে 10% বাট্টা কথাটি বলা আছে। আমরা জানি আমাদের মোট বাট্টা 4 প্রকার, ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা, প্রাপ্ত বাট্টা, প্রদত্ত বাট্টা। যেখানে আমরা দুটো পেয়েছিলাম ভাগ, একটা হলো কারবারি বাট্টা আর একটা হলো নগদ বাট্টা। তাহলে আমাদের এখানে চিহ্নিত করতে হবে এটা কি নগদ বাট্টা নাকি কারবারি বাট্টা, কারণ নগদ বাট্টার জন্য আলাদা জাবেদা হয়, কারবারি বাট্টার জন্য আলাদা হয়। তাহলে আমরা দেখি, আমি প্রথম পয়েন্ট বলেছিলাম যখন ক্রয় বিক্রয় উল্লেখ থাকবে তখন সেটাকে কারবারি বাট্টা বলা হবে। তাহলে এখানে যেহেতু ক্রয় উল্লেখ আছে সেহেতু আমাদেরকে বুঝতে হবে এটা হলো কারবারি বাট্টা। আচ্ছা, এবার প্রথম পয়েন্টের গেল। এবার আমরা জাবেদা করি। জাবেদা কি হয়, ক্রয় হিসাব ডেবিট, আর যেহেতু এখানে করিমের নিকট লেখা আছে সেহেতু বুঝতে হবে এটা বাকিতে লেনদেন। তাহলে কি করতে হবে,
পাওনাদার করিম হিসাব ক্রেডিট। কি পেলাম? ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার করিম হিসাব ক্রেডিট। এভাবে টাকা বসাতে হবে। দেখি দ্বিতীয় পয়েন্ট ছিল আমাদের কারবারি বাট্টা হিসাবভুক্ত হয় না। তাহলে আমরা বাট্টার টাকাটা আগে বের করি। 20,000 টাকা 10% করলে আমাদের হয় 2,000 টাকা। তাহলে এই 2,000 টাকা হিসাবভুক্ত হবে না। তৃতীয় পয়েন্ট কি ছিল? মোট টাকা থেকে বাদ। তাহলে আমাদের মোট টাকা ছিল 20,000 টাকা, 2,000 টাকা যদি না হয় তাহলে হয় কত টাকা? 18,000 টাকা। তাহলে এই হলো আমাদের ক্রয় বাট্টা। এটা অবশ্যই ক্রয় বাট্টা, কারণ ক্রয়ের সময় অবশ্যই ক্রয় বাট্টাই হয়, ক্রয়ের সময় কখনো বিক্রয় বাট্টা হয় না। আচ্ছা, 2 নাম্বার পয়েন্ট দেখি। দশ পার্সেন্ট বাট্টায় ফারুকের কাছে বিক্রয় 10,000 টাকা। তাহলে এখন আমাদের আগে চিহ্নিত করতে হবে এটা কি বাট্টা। যেহেতু এখানে বিক্রয় কথাটি উল্লেখ আছে সেহেতু আমাদেরকে বুঝতে হবে এটা হলো কারবারি বাট্টা। আর কারবারি বাট্টার মধ্যে এটা হলো বিক্রয় বাট্টা, কারণ বিক্রয়ের সময় বিক্রয় বাট্টাই হয়। আচ্ছা, তাহলে আমাদেরকে এখন দেখতে হবে দ্বিতীয় পয়েন্টে কি বলা ছিল। আমাদের দ্বিতীয় পয়েন্টে লেখা ছিল যে কারবারি বাট্টা হিসাবভুক্ত হয় না। আর তৃতীয় পয়েন্ট ছিল আমাদের মোট টাকা থেকে বাদ। তাহলে আমরা কি জাবেদা করি? আমরা কি লিখতে পারি? দেনাদার ফারুক হিসাব ডেবিট আর দেনাদার ফারুক হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। এখন এই 10,000 টাকার 10% করলে হয় 1,000 টাকা। এই 1,000 টাকা আমাদের মোট টাকা থেকে বাদ দিতে হবে, কারণ আমাদের তৃতীয় পয়েন্টে ছিল মোট টাকা থেকে বাদ। তাহলে 10,000 থেকে 1,000 গেলে থাকে কত? 9,000 টাকা। এই হলো আমাদের দুই ধরনের কারবারি বাট্টা, একটা হলো ক্রয় বাট্টা, একটা হলো বিক্রয় বাট্টা। ঠিক আছে, সবাই ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখি নগদ বাট্টার ক্ষেত্রে। আচ্ছা, নগদ বাট্টার ক্ষেত্রে 3টা পয়েন্ট আমি বলি। প্রথম পয়েন্ট হলো শুধুমাত্র নগদ টাকা আদান প্রদানের সময় হয়ে থাকে। শুধুমাত্র নগদ টাকা আদান প্রদানের সময় হয়ে থাকে। দ্বিতীয় পয়েন্ট হলো হিসাবভুক্ত হয় কিন্তু আলাদাভাবে। হিসাবভুক্ত হয় কিন্তু আলাদাভাবে। তৃতীয় পয়েন্ট হলো মোট টাকা থেকে বাদ। আচ্ছা, তাহলে আমরা এই 3টা পয়েন্ট যদি মনে রাখতে পারি তাহলে আমাদের নগদ বাট্টা চিনতে কোনো অসুবিধা হবে না। প্রথম পয়েন্ট ছিল শুধুমাত্র নগদ টাকা আদান প্রদানের সময় হয়ে থাকে। দ্বিতীয় পয়েন্ট হলো হিসাবভুক্ত হয় কিন্তু আলাদাভাবে। আর তৃতীয় পয়েন্ট হলো মোট টাকা থেকে বাদ। তাহলে আমরা এখন উদাহরণ দেখি। ধরুন লেখা আছে 10% বাট্টায় বাট্টায় 10,000 টাকার দেনা পরিশোধ করা হলো। অর্থাৎ আমার কাছে একজন 10,000 টাকা পায়, তাকে আমি 10,000 টাকার দেনা পরিশোধ করব, কিন্তু 10% বাট্টা সাপেক্ষে। এবার দেখুন আমাদের পয়েন্টগুলো মনে করার চেষ্টা করুন। আমাদের প্রথম পয়েন্ট ছিল নগদ টাকা আদান প্রদানের সময়
যে বারটা হয় তাকে নগদ বারটা বলা হয়। তাহলে দেখুন তো এখানে কি কোথাও ক্রয় বিক্রয় লেখা আছে? যেহেতু এখানে কোনো ক্রয় বিক্রয় লেখা নাই, সেহেতু এটা কখনোই কারবারি বার্তা হবে না। আর এখানে যেহেতু আমরা পরিশোধ করছি, অর্থাৎ একজনকে টাকা প্রদান করছি, সেহেতু আমাকে বুঝতে হবে এই বার্তাটা হলো একটা নগদ বার্তা। আর নগদ বার্তার ক্ষেত্রে আমরা দুটো বার্তা বলেছিলাম, একটা হলো প্রাপ্ত বার্তা, একটা হলো প্রদত্ত বার্তা। আচ্ছা, বার্তা সম্পর্কে একটু ভালোভাবে ক্লিয়ার হন। বার্তা বলতে আমরা বুঝি ছাড়, যেটাকে ইংরেজিতে বলা হয় ডিসকাউন্ট। অর্থাৎ আমি কারো কাছে কোনো কিছু নেওয়ার পরে সে যখন তাকে টাকা আমরা পরিশোধ করি, ধরুন 100 টাকার পরিবর্তে আমি তাকে যদি 90 টাকা বা 80 টাকা প্রদান করি, ওই কিছু টাকা যে আমরা প্রদান করি না বা দেই না, সেটাই হলো ছাড় বা ডিসকাউন্ট। ঠিক আছে, যেটাকে আমরা অঙ্কের ভাষায় বার্তা বলে থাকি। আচ্ছা, তাহলে আমরা এই জাবেদাটা লিখি। যেহেতু আমরা টাকা পরিশোধ করছি, সেহেতু আমরা জাবেদা কি দেব? পাওনাদার হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। যেহেতু সে আমার কাছে টাকা পায়, আমি তাকে পরিশোধ করছি, আর যারা আমাদের কাছ থেকে টাকা পায় তারা অবশ্যই পাওনাদার। তাহলে পাওনাদার হিসাব ডেবিট হচ্ছে, আর আমার নগদ টাকা কমছে, নগদান হিসাব ক্রেডিট হচ্ছে। এইবার এখানে যেহেতু একটা বার্তা ছিল, সেই বার্তাটা আমাদেরকে বের করতে হবে। দেখি, 10,000 টাকা 10% করলে হয় 1,000 টাকা। তাহলে এই 1,000 টাকা হলো আমাদের বার্তা। আচ্ছা, একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, যখন আপনি কাউকে টাকা প্রদান করেন তাহলে অবশ্যই আপনি বার্তা পাবেন। যখন আপনি কাউকে টাকা প্রদান করেন আপনি বার্তা পাবেন, আর যখন আপনি টাকা পাবেন তখন আপনাকে বার্তা প্রদান করতে হবে বা বার্তা দিতে হবে। তাহলে এখানে যেহেতু আমরা বার্তা নগদ টাকা প্রদান করছি, সেহেতু অবশ্যই আমরা বার্তা পাবো, যেটাকে আমরা বলতে পারি প্রাপ্ত বার্তা। প্রাপ্ত বার্তা, ঠিক আছে, সেটা হলো আমাদের প্রাপ্ত বার্তা। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? প্রাপ্ত বার্তা হিসাব প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট। কারণ প্রাপ্ত মানে হলো আমি পাচ্ছি, যেটা আমার অবশ্যই আয়, আর আয় সবসময় ক্রেডিট হয়। তাহলে প্রাপ্ত বার্তা হিসাব ক্রেডিট। এখন আমরা টাকাটা বের করি। দেখুন, ভালোভাবে বুঝুন। এই লোক আমার কাছ থেকে, পাওনাদার আমার কাছ থেকে 10,000 টাকা পায়। আমরা যখন ধারে ক্রয় করেছিলাম তখন আমরা জাবেদা দিয়েছিলাম ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট। আমরা টোটাল 10,000 টাকাই ক্রেডিট করেছিলাম। এখন আমাকে এই পাওনাদারকে পুরোপুরি মুছতে গেলে এই 10,000 টাকাকেই ডেবিট করতে হবে। আমরা 10,000 টাকা ডেবিট করে দিই, তাহলে 10,000 টাকা ডেবিট হয়ে গেল। এখন ওনাকে আমরা নগদে কত টাকা প্রদান করছি? আমরা বলেছি যে 1,000 টাকা আমরা তাকে দেব না, তাহলে তাকে কত টাকা দিচ্ছি? 9,000 টাকা। তাহলে 9,000 টাকা আমার নগদে কমে যাচ্ছে। আর দেইনি কত টাকা? 1,000 টাকা। এবার আপনি যদি কাউকে কিছু টাকা না দেন পাওয়ার পরিবর্তে, সেটা কি আপনার লাভ না লস? অবশ্যই লাভ। তাহলে এটা আমার প্রাপ্ত বার্তা আর এটা আমার আয়। এর জন্য এখানে কি হবে? 1,000 টাকা। এই 1,000 টাকা আমি যেহেতু তাকে দেইনি, এই 1,000 টাকা আমার আয়। তাহলে দেখুন, দুটো ক্রেডিটে 9,000 1,000 যোগ করলে সেই 10,000 টাকাই ফিরে পাওয়া যায়। তাহলে আমরা কি বুঝলাম? এটা হলো একটা প্রাপ্ত বার্তা, যেটাকে নগদ বার্তা বলা হয়। আচ্ছা, এরপর আমরা দেখি সালামের কাছ থেকে 20,000 টাকার পাওনা 10% বার্তায় পাওয়া গেল। এখন আমরা কি টাকা পাচ্ছি। আচ্ছা, টাকা যদি আমরা পাই তাহলে আমরা কি লিখতে পারি? নগদান হিসাব ডেবিট। আচ্ছা, আগে আপনারা ভালো করে দেখুন, এখানে যে বার্তার কথাটা বলা হয়েছে 10% বার্তা, এটা কি বার্তা? এটা কি কারবারি বার্তা না নগদ বার্তা? আমাদের কারবারি বার্তার ক্ষেত্রে কি পয়েন্ট ছিল? শুধুমাত্র ক্রয় বিক্রয়ের সময় কারবারি বার্তা সংঘটিত হয়। তাহলে এই লাইনে কি কোথাও ক্রয় বা বিক্রয় উল্লেখ আছে? যেহেতু ক্রয় বা বিক্রয় এখানে কোথাও উল্লেখ নেই, সেহেতু এটা অবশ্যই কারবারি বার্তা নয়। এটা তাহলে কি বার্তা? নগদ বার্তা। কারণ এখানে আমরা টাকা পয়সা আদান প্রদান করছি। তাহলে দেখুন, আমরা এখন এখানে টাকা পাচ্ছি, তাহলে জাবেদা কি লিখতে পারি? নগদান হিসাব ডেবিট।
টাকা আমরা কার কাছ থেকে পাই? অবশ্যই দেনাদারের কাছ থেকে পাই। তাহলে কি লিখতে পারি? এবার দেখুন তো আমি কি বলেছিলাম, যদি আমরা টাকা প্রদান করি তাহলে বাদটা পেয়ে থাকি, কিন্তু যদি আমরা টাকা পাই তাহলে বাদটা আমাদেরকে দিতে হয়। এখানে যেহেতু আমাদের নগদান হিসাব ডেবিট, অবশ্যই আমরা টাকা পাচ্ছি, তাহলে আমাদেরকে বাদটা দিতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? প্রদত্ত বাদটা। আর প্রদত্ত মানে কি? অবশ্যই ব্যয়। যেহেতু আমি বাদটা দিচ্ছি মানে ছাড় দিচ্ছি, সেহেতু আমার ব্যয় হচ্ছে। তাহলে প্রদত্ত বাদটা হিসাব ডেবিট। এখন আমরা টাকাটা বের করি। 20,000 টাকা 10% করলে হয় 2,000 টাকা। এই 2,000 টাকা হলো আমাদের বাদটা। দেখুন, এই দেনাদার এর কাছ থেকে আমরা টোটাল 20,000 টাকা পেতাম, তাহলে ওর কাছ থেকে 20,000 টাকা আমরা মাইনাস করে দিই। ওকে, নগদে আমরা কত টাকা পাচ্ছি? যেহেতু সে 2,000 টাকা আমাকে দিচ্ছে না, তাহলে আমরা পাবো কত টাকা? 18,000 টাকা। আর তাকে আমরা ছাড় দিচ্ছি কত টাকা? 2,000 টাকা। তাহলে এই 2,000 টাকা হলো আমাদের প্রদত্ত বার্তা। ঠিক আছে, এই হলো আমাদের 4 ধরনের বার্তা: ক্রয় বার্তা, বিক্রয় বার্তা, প্রাপ্ত বার্তা, প্রদত্ত বার্তা, যেটাকে নগদ ও কারবারি বার্তা বলা হয়। যেটা নিয়ে সবার খুব সমস্যা। অনেকেই দেখি যে কারবারি বার্তা চিনতে ভুল করে, নগদ বার্তা চিনতে ভুল করে, এর জন্য জাবেদা দিতেও ভুল হয়। আর জাবেদা ভুল হয়ে গেলে পুরো অঙ্কই ভুল হয়ে যায়। তো এই হলো আমাদের জাবেদা, বার্তা সংক্রান্ত জাবেদা। তো যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই বলবেন, আমি পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।